আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসাইন। প্রতিদিনের মতোই চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু পত্রিকার কলাম নিয়ে হাজির হই বিষয়টা বিশ্লেষণের জন্য। যাদের বিষয়গুলো প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের যে টপিকটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফারাক্কা সমস্যার সমাধান। আমরা ফারাক্কার যে ক্ষতি সে সম্পর্কে গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফারাক্কা কিভাবে ফারাক্কার সমাধান আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে, অর্থাৎ আমরা বলতে সরকার কিভাবে করতে পারে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন না তাদের বিষয়গুলো জানা দরকার, কেননা সরকার কেমন ব্যবস্থা নিচ্ছে, আসলে কেমন ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়টা জানার জন্য। ওকে, চলুন আমরা বিষয়টা শুরু করি। ফারাক্কার প্রথম যে সমস্যা ফারাক্কার সমস্যা সমাধানের প্রথম যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা হবে যে 2026 সালে ডিসেম্বরে চুক্তিটা যে শেষ হতে যাচ্ছে এই চুক্তিটাকে নবায়ন করা। আর এই চুক্তি নবায়নে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে শুধু পানি বন্টনের হিস্সা নয়, বরং এইটা যদি সঠিকভাবে বন্টন না করা হয় তাহলে তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। নতুন চুক্তিতে যে শুধু পানির হিস্সা নয়, বরং চুক্তি লঙ্ঘনের জবাবদিহিতা নিয়ে আসতে হবে, যেটা আমি বললাম। আন্তর্জাতিক নদী আইনের ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত ব্যবহার নীতির ভিত্তিতে এই জবাবদিহিতাকে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক জলপথ কনভেনশন 1997, যেটা বাংলাদেশ এখনো সমর্থন করেনি। কেন সমর্থন করেনি সেটাও একটা আলোচনার বিষয়। এখন এটাকে সমর্থন করতে হবে, এতে আন্তর্জাতিকভাবে আমরা শক্তিশালী হব এবং আমরা কূটনৈতিকভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারবো। তাই এটাকে সমর্থন করা আমাদের খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ওকে, তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শুধু ফারাক্কা নয়, বরং তিস্তা, মহানন্দা, মনু ইত্যাদি 54টি অভিন্ন যে নদী আছে একে একটা সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। এখানে আলাদা আলাদা দিন দরবার নয়, বরং উজানের যে দেশগুলো রয়েছে যেমন নেপাল, ভুটান, চীন সহ সকল উজানের দেশগুলোর সাথে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিনের সামগ্রিক ব্যবস্থাপনার কথা আমাদেরকে ভাবতে হবে। এটা সরকারি পর্যায়ে অবশ্যই করতে হবে। চতুর্থত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো গঙ্গা পদ্মা অববাহিকায় রিয়েল টাইম ডেটা সিস্টেম চালু করতে হবে। যে ডেটা সিস্টেম শুধুমাত্র উজানের দেশ যারা আছে তারা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিবে আর তাতেই শেষ, এরকম করলে হবে না। এটা আন্তর্জাতিকভাবে এই ডেটা প্রদান করতে হবে, যাতে করে এই ডেটা সম্পর্কে সবাই অবগত থাকতে পারে। এখানে কি করতে হবে, এখানে হচ্ছে পানি কতটা পরিমাণ পানি আসছে, এই পানির লবণাক্ততা কতটা, কোথায় এই পানির লবণাক্ততা বেড়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে আমাদেরকে জানাইতে হবে। এটা জানাইতে তারা বাধ্য এবং ইউএন ওয়াটার কনভেনশন 1992 যেহেতু আমরা অনুমোদন করেছি, তাই ন্যায্য ক্ষতিপূরণ দাবি করার শক্তি আমাদের আছে। ওকে, সো পঞ্চমত, ভারতের ফারাক্কা নিয়ে ভারতের মধ্যেই হচ্ছে তীব্র কণ্ঠস্বর, তীব্র সমালোচনা রয়েছে, কেননা এর মাধ্যমে তাদের 4টি প্রদেশ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মধ্যে 2টি হচ্ছে বিহার ও উত্তরপ্রদেশ। এখানে নিয়মিত বন্যা হচ্ছে এই ফারাক্কার জন্য, এবং মালদহ ও মুর্শিদাবাদে নদী ভাঙনের জন্য এই ফারাক্কাকেই দায়ী করা হয়। সুতরাং এই যে একটা কৌশলগত সুযোগের সদ্য ব্যবহার, সেই কৌশলগত সুযোগের সদ্য ব্যবহার বাংলাদেশকে করতে হবে। এছাড়াও এই যে ফারাক্কা, এটাকে আবেগ দিয়ে নয়, অর্থনৈতিক টেবিল এটাকে বিবেচনা করতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চল এখনও বাংলাদেশের উপর নির্ভরশীল ট্রানজিটের জন্য এবং তাদের অর্থনৈতিক ব্যবস্থার জন্য। এই ট্রাম্প কার্ডটি এই পর্যায়ে এসে ব্যবহার করতেই হবে। এইটা ব্যবহার না করা হচ্ছে বাংলাদেশের জন্য এখন একটা বোকামি। ওকে, সো এরপরে আসি ষষ্ঠত যেটা করতে হবে। অন্যদের উপর তো আমি অনেক চাপ প্রয়োগ করলাম, নানানভাবে আমি বিষয়টাকে নিয়ে আসলাম, কিন্তু ঘরের কাজ ঘরে যদি না করি তাহলে কখনোই হবে না। আমাদের নাই সামরিক শক্তি, আর না আছে আন্তর্জাতিক পর্যায়ে অত পরিমাণ একটা শক্তি যেটা দিয়ে আমি চাপ সৃষ্টি করতে পারি। যাই হোক, এর জন্য ঘরের কাজকে ঘরে করতে হবে। কীভাবে করব? ইতোমধ্যে সরকার অনুমোদন দিয়ে দিয়েছে ফারাক্কা ব্যারেজ, এর জন্য সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সকল বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে। এখন আর কি করতে হবে? এই যে পদ্মা ব্যারেজের অনুমোদনটা দিল, এখানে যাতে দুর্নীতি না হয়, স্বল্প ব্যয়ে টেকসই একটা পদ্মা ব্যারেজ যাতে তৈরি হয় এবং এর জন্য যাতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ক্ষতি না হয়, সেই ক্ষতিগুলো না, এইসব দিক বিবেচনা করে এটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের ঘরের কাজ। সো আসসালামু আলাইকুম। আজকে